নমস্কার। বাজে কথা সেনাবার্তার জগতে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আরেকবার আপনাদেরকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বারবার একটি অনুরোধ করতে দ্বিধা হয়, সংকোচ হয়। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বলতে দ্বিধা হয়। যদি বিশ্বাস করেন তবে বলি, সত্যি সত্যি এই যে কথাবার্তা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হই এবং সাবস্ক্রাইব করতে বলি বা লাইক করতে বলি, তার কারণ সত্যি এটা নয় যে আমার সাবস্ক্রাইবার কত বাড়ছে, আজ 25,000, কাল 50,000, এরকম আমার লক্ষ্য নয়। আমার একটাই লক্ষ্য, শুধু আমার কথাবার্তাগুলো, আমার চিন্তা ভাবনাগুলো, আমার অনুধাবন উপলব্ধিগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তাতে আপনারা বিরুদ্ধবাদী হন বা আমার সমর্থনেই থাকুন, তবু পৌঁছে দিয়েই আমার শান্তি। আর কদিন বা বাঁচব, বছর 10 বড় জোর। আজকে যে কথাটা আপনাদের কাছে নিয়ে আসবো, যে কথাবার্তা আপনাদের সঙ্গে আজকে হবে, তা একটু বিচিত্র। আপনাদের কাছে বিচিত্র লাগতে পারে। আগে যা কিছু আপনারা দেখেছেন এপিসোডে, তার সঙ্গে এর খুব একটা সাদৃশ্য বোধ হয় পাবেন না। আমি একটু আমার ছোটবেলাকার কথা বলি। তখন আমার বয়স 10 কি 9। আমরা যেখানে থাকতাম সেখানে একটি বাড়ি ছিল। বাড়ির মালিকের নাম আমি আজও জানি না। আমরা বলতাম কুকুরওয়ালা বাড়ি, কুকুরওয়ালা বাড়ি। বাড়িটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। তার যে গেট ছিল, 2টি গেট, বেশ বড় জমিনে বাড়ি। সেই গেট দুটি কিন্তু লোহার শিট দিয়ে ঢাকা, আর তার উপরে বেশ স্পষ্ট বড় বড় অক্ষরে লেখা ছিল, কুকুর হইতে সাবধান। সেই সময় এই লেখাটা চল ছিল না তেমন আমার ছোট বয়সে, কারণ খুব একটা বাড়িতে কুকুর হইতে সাবধান হওয়ার মতো কোনো কুকুর থাকতো না। আমার জ্যাঠামশাই অত্যন্ত বড় লোক ছিলেন, বাটা কোম্পানির ম্যানেজার ছিলেন। তার বাড়িতেও এরকম কোনো বিদেশি কুকুর ছিল না, যার জন্য লিখতে হবে কুকুর হইতে সাবধান। আমরা বলতাম কুকুরওয়ালা বাড়ি। কেন তারা এই কুকুর পুষতেন? 2টি কুকুর তাদের ছিল, আমাদের নলেজ বলে 2টি কুকুর ছিল। গেটের সামনে এসে পৌঁছলে সন্ধ্যের পরে তারা ঝাঁপিয়ে পড়ত, কিন্তু বাইরে আসতে পারত না। আমরা ওকে ঢুকতে পারতাম না ভয়ে। 2টি বাঘের মতন, অত্যন্ত লোমশ, কিন্তু হিংস্র। সারাদিন সেই কুকুরকে দেখা যেত না। শুনেছিলাম তাদেরকে নাকি অন্ধকার ঘরে আটকে রাখা হয়, সন্ধ্যের পরে ছেড়ে দেওয়া হয়। তারা বেরোতে পারে না, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটি। কেন এই 2টো কুকুরকে তারা পুষতেন? নিঃসন্দেহে, কোনো সন্দেহ না রেখে বলা যায় তাদের বাড়ি সুরক্ষিত রাখবার জন্য। তারা বড়লোক ছিলেন, বোঝাই যায় বাড়ি দেখে, ইত্যাদি দেখে। নিশ্চয়ই বাড়িতে স্বর্ণালঙ্কার যথেষ্ট ছিল এবং অর্থ, ক্যাশ নিশ্চয়ই ছিল। আরও কে ছিল আমরা জানি না। সেই ভদ্রলোক অঞ্চলে কারোর সঙ্গে আলাপ করতেন না। সালটা কত সেই সময়? সালটা 61-62। তখন যে ব্যাংক ছিল তার সংখ্যা ছিল বড় কম, এবং সব ছিল প্রাইভেট ব্যাংক। প্রাইভেট ব্যাংক মানে হলো
যদি সেই ব্যাংক কোনো কারণে ফেল করে, তার গ্রাহকরা, কাস্টমার বা কনজিউমাররা তাদের টাকা ফেরত পেত না। কেননা সেই ব্যাংকের পেছনে কোনো সরকারি সংস্থার সমর্থন ছিল না, গ্যারান্টার কেউ ছিল না। সেই সময় সরকারি কোনো ব্যাংক গঠিত হয়নি। আমি যদি ভুল না করি, 1969 সালে প্রথম 14টি প্রাইভেট ব্যাংক রাষ্ট্রায়ত্ত হয় এবং তখন ওই 14টি ব্যাংকের পেছনে এসে দাঁড়ায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যে যদি তোমাদের কিছু ক্ষয়ক্ষতি হয় আমরা ভর্তুকি দিয়ে দেবো, ব্যবস্থা করে দেবো, এই জন্য তোমাদেরকে আমার কাছে এত জমা রাখতে হবে। এই ব্যাপারটা ছিল। ফলে মানুষ প্রাইভেট ব্যাংকে টাকা রাখতে ভরসা পেত না, প্রায়শই ব্যাংক ফেল করত। নিশ্চয়ই সেই সময় এই ভদ্রলোকরা বাড়িতে অর্থ রাখতেন, স্বর্ণালঙ্কার রাখতেন, কারণ লকার সিস্টেম তখন তো ছিলই না, কেউ শোনেও নি, কেউ স্বপ্নেও ভাবেনি। আজ কেউ বাড়িতে ক্যাশ রাখেন না, এটিএম কার্ড আছে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, তাই ব্যবহার করেন। বাড়িতে টাকা রাখার কোনো প্রশ্ন নেই। কতজন টাকা রাখে? 2-3 হাজার টাকা রাখে, তার বেশি কেউ বাড়িতে রাখে না। রাখাটা বোকামি। স্বর্ণালঙ্কার কেউ রাখে না, সব ব্যাংকের ভল্ট, নিরাপদ, নিশ্চিত। তো সেই বাড়িতে, কুকুরওয়ালা বাড়িতে, নিশ্চয়ই বাড়িতে সমস্ত ছিল বলেই হয়তো ওরা দুটি বাঘের মতো কুকুর পুষতেন। কেন এই কথা বলছি? আমার বক্তব্য আছে কুকুর নিয়ে নয়। আজ 2023-24 সালে অনেকে ফ্ল্যাট বিল্ডিং এ থাকেন, 3 তলা, 4 তলা, 5 তলা থাকেন, তাদের ঘরেও কুকুর পাওয়া যায় বাঘের মতো। আমি সবার নাম জানি না, হিংস্র। তারা কেন পুষছেন? তাদের তো বাড়িতে ক্যাশ রাখবার কথা নয়, এক যদি সে অসাধু লোক না হয়। সাধু লোক তো ক্যাশ রাখে না বাড়িতে। বাড়িতে ক্যাশ রাখার এক নির্দিষ্ট সংখ্যা আছে, তার বেশি রাখা যায় না, সন্দেহজনক। আর অলংকার তো কেউ রাখে না, অলংকার কেউ আজকাল পড়েই না, কারণ অলংকার পড়া মানে হচ্ছে ঝুঁকি, রিস্ক। সব লকারে থাকে সিকিউরিটি হিসেবে। কিন্তু তথাপি তারা বাঘের মতো কুকুর পোষেন কেন? কারোর একটা, কারোর দুটো? এ প্রশ্নটি জানি না আপনাদের মাথায় এসছে কিনা। আমার মাথায় বহুদিন ধরে এসেছে, ছোটবেলাতে নয়, তখন তো ফ্ল্যাট বিল্ডিং ছিল না। যবে থেকে ফ্ল্যাট বিল্ডিং হলো তখনও যারা কুকুর পুষত, এরকম দামি কুকুর, বিদেশি কুকুর, ভয়ঙ্কর দেখতাম, শিকল বেঁধে রাস্তায় রাত্রে বা সন্ধেবেলা তাকে পটি করাতে নিয়ে যাচ্ছে। আর কি কি যত্ন আত্তি করা হতো আমি জানি না। তারা কেন পোষে? আমার সন্দেহ, আমার মন বলে, আমার অভিজ্ঞতা বলে যে প্রতিটি মানুষ, সমাজে প্রতিটি মানুষ প্রভু হতে ভালোবাসে। প্রভু অর্থাৎ আমি প্রভু, আমার অধীনে বেশ কিছু ভৃত্য থাকবে, অনুগত থাকবে, পরিচারক থাকবে, ইত্যাদি প্রভৃতি। সুতরাং যে কোনো মানুষের বরং বাঘের মতো 1-2টি কুকুর বাড়িতে থাকে, পালিত, গৃহপালিত, এবং সে যদি পায়ের কাছে বসে থাকে বাধ্য, মার্জারের মতন, বেড়ালের মতো শিকল বাঁধা যদি বসে থাকে, তিনি খুব তৃপ্তি লাভ করেন যে আমার পায়ের কাছে একটি বাঘ বসে আছে, আমি ওকে বশ করে রেখেছি। নিজের সুপিরিয়রিটি কমপ্লেক্সটা খুব কাজ করে বলে আমার মনে হয়। আর তো কোনো কারণ নেই কুকুর রাখার বিড়ম্বনা, তাকে যত্ন আত্মি অনেক কিছু করতে হয়, তবু রাখেন। ওটা বোধহয় তার স্যাটিসফ্যাকশন। প্রভু হতে কে না চায়? প্রভু হতে সবাই চায়, অলমোস্ট সবাই চায়। একটি পরিবারের পারিবারিক প্রধান যিনি, তিনি প্রভু হয়ে থাকতে চান।
এমন ভাবে থাকতে চান যে তার আদেশ, তার অধ্যাদেশ, তার উপদেশ পরামর্শ প্রত্যেকে বিনা বাক্য ব্যয়ে মানবে। সমস্ত পরিবারে, প্রায় সমস্ত পরিবারের যিনি পারিবারিক প্রধান, হেড অব দ্য ফ্যামিলি, বিশেষ করে পুরুষ, চান আমি এবারের প্রভু, আমার পরিচয় সবার পরিচয় এবং আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। এর মধ্যে অনেকে একটু প্রগতিশীল ভঙ্গিমা দেখাতে চান, তারা অনেকটা অন্যের কাছ থেকে নানা পরামর্শ গ্রহণ করেন কোনো সিদ্ধান্তের সময়, কিন্তু আখেরে তার যে সিদ্ধান্ত সেটাই কার্যকরী হয়। কেউ তাদের বিরোধ করে না। তিনি পারিবারিক প্রধান, তিনি আয় করেন, তিনি সকলের অন্ন বস্ত্রের মাধ্যম। যদি দ্বিতীয় কেউ অন্ন বস্ত্রের মাধ্যম হয় তাহলে তার প্রভুত্ব একটু কমে, তখন বিরোধ বাধে, তাতে পরিবার ভাঙতেও পারে। এভাবেও অনেক পরিবার ভেঙেছে, প্রভুত্ব ভাগ হয়ে যেতে চাইছে। বড় ছেলে চাকরি পেয়েছে, ভালো চাকরি, বিবাহ করেছে, সে প্রভুত্ব মানতে চাইছে না। কেন আনবো? আমি যথেষ্ট বড় হয়ে গেছি, আমি এখন স্বাধীন, আমি উপার্জন করি, আমার পরিবার আছে, কেন মানবো এই মিথ্যা অনুশাসন, প্রভুত্ব? ফলে পরিবারেও প্রভুত্ব চলে। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, নিঃসন্দেহে বলা হয় সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। যদি তাকিয়ে দেখেন এই গণতান্ত্রিক দেশে যে রাজনৈতিক দলগুলো আছে, তারা কি গণতন্ত্র মানে তাদের দলের মধ্যে? না, মানে না। আমি বেশি দূর যাবার দরকার নেই। আমাদের পশ্চিমবাংলায় যে রাজনৈতিক দল বর্তমানে দেশ পরিচালনা, রাজ্য পরিচালনা কাজে আছেন, তৃণমূল নামক দলটি, তৃণমূল কংগ্রেস, নিন্দুকেরা বলে যে ওই রাজনৈতিক দলে একটি পোস্ট, আশা ল্যাম্প পোস্ট। কে সে পোস্ট? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে বলা, বিদ্রুপ করা ঠিক নয়, কারণ তিনি মুখ্যমন্ত্রী, আমাদের সকলের মুখ্যমন্ত্রী। তাকে এভাবে অভিহিত করা ঠিক নয়, শোভন নয়, শ্রুতিকটু। তবুও নিন্দুকেরা বলেন, বিরোধী পক্ষ তো পারি। কিন্তু এই দল, তৃণমূল দলটি, তৃণমূল কংগ্রেস দলটি কখনোই ঘোষণা করে না, প্রচার করে না যে আমরা খুব গণতান্ত্রিক রাজনৈতিক দল। এটা বলে না। ওরা বলে আমরা রেজিমেন্টেড, আমরা ভয়ানকভাবে সংঘবদ্ধ, কিন্তু গণতন্ত্রের কথাটা দলের মধ্যে বলে না এরা। কিন্তু যে রাজনৈতিক দলটি তাদের গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলে এবং কোনো ব্যক্তিকে সেখানে প্রাধান্য দেওয়া হয় না বলে, এবং অনেক পুরনো দিন থেকে তাকে রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি বলে বলা হয়, সেটা হচ্ছে বাম, CPIM, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট। তারা বলেন আমাদের এখানে কোনো মুখের গুরুত্ব নেই, কোনো প্রভুর গুরুত্ব নেই, এখানে গণতন্ত্র। আমাদের যে কমিটি আছে, কমিটি শেষ সিদ্ধান্ত নেয়, সেই কমিটি মেম্বার চেঞ্জ হয়। কিন্তু সেখানেও আমরা দেখতে পাই মুখ মাথা চাগিয়ে ওঠে। যেমন ধরে যাক 1982-83 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বা তার পরবর্তী নির্বাচনে 34 বছর তারা ছিল, সেই 34 বছরের 3-4টে নির্বাচনে তারা একটি মুখ ব্যবহার করত। যার মুখ ব্যবহার করত তার নাম জ্যোতি বসু। করতেই হতো প্রচারের জন্য, কারণ এই রাজনৈতিক দলটি নির্বাচনের সমর্থন পেত মানুষের ওই লোকটিকে দেখে। আমি লোকটির ভালো মন্দ কিচ্ছু বলছি না, কিন্তু ওই লোকটিকে দেখে এবং তার বেশভূষা, আচার আচরণ, চলাফেরা সব লোকের খুব বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল, সম্মানীয় হয়ে উঠেছিল।
তার পরবর্তীকালে তিনি তার দায়িত্বভার দিয়ে যান আর এক ভদ্রলোককে। তার বেশভূষা, আচার আচরণ, জীবনযাপন অত্যন্ত সাধারণ, সকলে তাকে বিশ্বাস করতেন। তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। তখনকার নির্বাচনে এই ভদ্রলোকের মুখ প্রধানত দেখানো হতো। কোন একটি সভায় তিনি এসে উপস্থিত হলেন কি হলেন না সেই খবরটি বড় করে প্রচার করা হতো। কিন্তু এই রাজনৈতিক দল বলতো, আমরা গণতান্ত্রিক, আমাদের এখানে মুখের কোনো গুরুত্ব নেই, দলের গুরুত্ব, পতাকার গুরুত্ব। কিন্তু এটা স্পষ্ট, প্রতিটি সংগঠনে, প্রতিটি সংস্থায় মুখ হয়ে ওঠে প্রধান। আমি এই বিষয়টা নিয়েই আজকে কথা বলবো, যে মুখ নাকি তার পিছনে অন্যান্য কর্মী। তাই জন্য এতটা ভূমিকা করলাম, আপনাদের অবাক লাগতে পারে। যদি জ্যোতি বসুকে মাধ্যম করে বিজ্ঞাপন না করত সিপিআইএম, তবে নির্বাচনের ফলাফল কি হতো আমরা জানি না। জ্যোতি বসু নিশ্চয়ই মনক্ষুণ্ণ হতেন। তিনি যে মনক্ষুণ্ণ হতেন তা বোঝা যায়, তার মুখ ব্যবহার করায় তিনি আপত্তি করেননি। এবং আরো একটা কারণ দেখা যায়, একবার জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করবার পরিকল্পনা হয়েছিল দেশে, কিন্তু যে কোনো কারণে হোক, আমি কারণটা নিয়ে আজকে বিশ্লেষণ করব না, তাকে প্রধানমন্ত্রী হতে দেয়নি পলিট ব্যুরো, তারা মত দেয়নি কমিটি। এটা দেখিয়েই আমরা গণতান্ত্রিক, ব্যক্তি কেন্দ্রিক নয় এটা বলা যায় না। কারণ এই বিষয়টাকে জ্যোতি বসু নিজে এবং পরবর্তীকালে অন্যেরা ঐতিহাসিক ভুল বলে ব্যাখ্যা করেছেন। এক সিদ্ধান্ত পলিট ব্যুরো নিয়েছে, ভেবেচিন্তেই নিয়েছে, যে কোনো ভাবনা হোক, তারপরে সেই সিদ্ধান্তকে ক্রিটিসাইজ করার কোনো প্রয়োজন ছিল না। যদি হলো, ক্রিটিসাইজ করা হলো, ঐতিহাসিক ভুল বলে ব্যাখ্যা করা হলো, তাহলে জ্যোতি বসু নামক যে স্বর্ণাক্ষরে লেখা নেতাটির নাম তা প্রধান হয়ে গেল, পলিট ব্যুরো গুরুত্বহীন হয়ে গেল। কিন্তু জ্যোতি বসু প্রধানমন্ত্রী আসনে বসেননি, যে কোনো কারণেই হোক। আমরা লক্ষ্য করলে দেখতে পাব, যে সংস্থাগুলো পেশাদার, যে সংস্থা বা সংগঠন পেশাদার, অর্থাৎ তার কর্মী বা কর্মচারীকে বেতন দেয় ভালো মন্দ, সেখানে যদি কেউ প্রধান, প্রভু হয়ে থাকেন, বস, তাহলে অন্যান্য কর্মীরা অবশ্যই ইয়েস ম্যান হয়ে যায়, ইয়েস বস হয়ে যায়, ইয়েস স্যার হয়ে যায়। তারা তাকে উপরিবর্তী বলে মেনে নিতে কোনো কুণ্ঠা করে না, বস বলতে কোনো লজ্জাবোধ করে না, কোনো সংকোচ কাজ করে না, কারণ তারা ওখান থেকে অর্থ বা জীবিকা নির্বাহ করে। কিন্তু যদি সেই সংগঠন বা সংস্থাটি পেশাদার না হয়, কর্মী ও কর্মচারীদেরকে যদি তারা মাইনে না দেয়, কর্মী ও কর্মচারী যদি সেখানে বিনা বিনিময়ে কাজ করে, তাহলে সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা মাথা গলাতে চায়। কারণ তারা মনে করে, আমরা এই সংস্থায়, এই সংগঠনে শ্রম দিই, অর্থ দিই, ভাবনাও দিই, এখানে কোনো বস থাকতে পারে না। যদি কেউ বস হয়ে উঠতে চায়, তার সঙ্গে গোলযোগ হয়। এই বিষয়টি অপেশাদার সংগঠন বা সংস্থার একটি মৌলিক সমস্যা, একটি মৌলিক সমস্যা। এভাবে একটি নাচের দল ভেঙে যায়, একটি নাটকের দল ভেঙে যায়, এমন অনেক নাটকের দল ভেঙেছে পশ্চিম বাংলায়। রথী মহরতী শিল্পীদের দ্বারা পরিচালিত সংস্থা ভেঙে গিয়েছে।
উদাহরণ দেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। নান্দিকার থেকে ভেঙে অজিতেশ বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, অন্য একটি সংস্থা তৈরি করলেন। তার সঙ্গে বিরোধ হলো নান্দিকারের পরে এসে সংযুক্ত হওয়া রুদ্র প্রসাদ সেনগুপ্তের। এমনি শম্ভু মিত্র বাবুর সঙ্গে কুমার রায়, অমর গাঙ্গুলি, এমনি চলেছে বিভাস চক্রবর্তীর সঙ্গে অশোক মুখোপাধ্যায় গণ্ডগোল। অর্থাৎ প্রভু, যখনই বিভাসবাবু প্রভু হচ্ছেন, সর্বেসর্বা হচ্ছেন, তখন অন্যদের আপত্তি হচ্ছে গণতন্ত্র চাই। আপনি নাটকের নির্দেশক, ওইটুকুই আপনার গণ্ডি। আপনি নাট্যকার, ওইটুকুই আপনার গণ্ডি, ইত্যাদি। অথচ দেখা গেছে যে বিভাস চক্রবর্তী ছাড়া তাদের নাট্যদল চলবার মতো ছিলই না। অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছাড়া রুদ্রপ্রসাদ সেনগুপ্তের ক্ষমতাই ছিল না নান্দিকারকে চালিয়ে নিয়ে যাবার। তিনি একটু একটু করে শিখেছেন। তিনি তো নাট্যজগতের লোক নন, তিনি পণ্ডিত। তাকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় দলে এনেছিলেন। এমনি ভাবে সকলেই তার নিজস্ব অধিকার চায়, কোনো বসকে সে মারতে চায় না, কারণ সে তো সারমেয় নয়। মানুষের চরিত্র একটা মার্জারের মতন, বেড়াল, যারা শিকলে আবদ্ধ থাকে না, তাদের স্বাধীনতা চাই। বেড়াল যেমন বাড়ির মধ্যে আবদ্ধ থাকতে ভালোবাসে না, তার বেরোবার জায়গা ফাঁকা রাখতে হবেই হবে। কিন্তু একটি বাঘের মতো কুকুর, ডোভারম্যান, তার জন্য ওটা রাখবার দরকার নেই, সে দিব্যি শিকলে আবদ্ধ থাকবে। ঠিক তেমনি মানুষ শিকলে আবদ্ধ থাকা পছন্দ করে না। অর্থাৎ একটি নাট্যদলে যিনি ডিরেক্টর, তিনি সর্বেসর্বা, তিনি শেষ কথা বলবেন, এমনটা অন্যান্য কর্মীরা মানতে চায় না, কারণ তারা এখানে বেতনভুক নয়। কিন্তু আরো গন্ডগোলটি বাধে যখন একটি নাট্যদলে একটি ব্যক্তি নাটক লেখেন, তিনি নির্দেশনা দেন, তিনি মঞ্চ সাজান, তিনি আলোক সম্পাদ কি হবে তা বলেন, লিখে দেন, তিনি আবহ তৈরি করেন, সমস্তটা তিনি ঘাড়ে করে নেন, সমস্তটা। অন্যেরা শুধু মহড়ায় আসে, মহড়া দেয়, বাড়ি চলে যায়। শো কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, তিনিই ঠিক করেন। সে অবস্থাতেও দলের মধ্যে অনেকেই থাকে। দলে যদি 30 জন সদস্য হয়, 10 জন সদস্য মনে মনে ক্ষুণ্ণ হয় যে সব ওনার কথাই মানতে হবে। কেন? কেউ ভাবছেন না যে এই দলের টিকে থাকা, বেঁচে থাকা, এই দলের অগ্রগতি প্রগতির জন্য উনি অনেকখানি দায়ী। এবং ওই ভদ্রলোক, ওই যে নির্দেশক, নাট্যকার ইত্যাদি, তার জন্যই এ দলের শ্রীবৃদ্ধি। তিনি না থাকলে দলটি চুপসে যাবে বেলুনের মতো। তথাপি দলের কিছু কর্মী, 30 জন সদস্য হলে 10 জন কর্মী মনে করতে থাকে আমাদেরকে দমিয়ে রাখা হচ্ছে, আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না, যদিও তারা দলের তেমন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে পারে না, অপারগ। উদাহরণ দিতে বোঝা যাবে, পিএলটি নামক যে নাট্যদলটি কলকাতায় চলত, এর যে ফিন্যান্স, টাকা সরবরাহ একা করতেন, প্রায় একা করতেন উৎপল দত্ত। তিনি নানা চলচ্চিত্র করতেন যা তার রুচির বাইরে। তার মতো পণ্ডিত এবং অত ভালো অভিনেতা, নির্দেশক তো খুব দুর্মূল্য, বাজারে দুর্লভ। তিনি অত্যন্ত নিম্নমানের চলচ্চিত্র অভিনয় করেছেন, বাংলা এবং হিন্দিতে ভালো চলচ্চিত্র কাজ করেছেন। সমস্ত টাকা তিনি যা পেয়েছেন, সমস্ত টাকা এনে দলে খরচ করেছেন অদ্ভুতভাবে। তাই পিএলটি চলত রমরম করে। তার যে সমসাময়িক যারা ছিলেন, ধরুন সত্য বন্দ্যোপাধ্যায়, তার সাধ্য ছিল না পিএলটিকে চালিয়ে নিয়ে যাবার। সন্দেহ নেই তিনি ভালো অভিনেতা,
কিন্তু আন্ডার দ্য কভারেজ অফ উৎপল দত্ত, দ্য লেজেন্ড। এবার উৎপল দত্ত যা বলবেন তা যদি দল না শোনে, যে ব্যক্তিটি সমস্ত বোঝাটি বহন করে নিয়ে চলেছেন তা যদি দলের লোক না শোনে, গণতন্ত্র চায়, দায়িত্ব বন্টনে গণতন্ত্র নয়, দায়িত্ব গ্রহণে গণতন্ত্র নয়, দলের শ্রীবৃদ্ধি বিষয়ে গণতন্ত্র নয়, কোন সিদ্ধান্তের ক্ষেত্রে গণতন্ত্র যদি দাবি ওঠে, তো সে দাবি থেকে কি একটি সংস্থার জন্য যে ব্যক্তি সবচেয়ে বেশি আত্মত্যাগ করেন তারই তো প্রাধান্য থাকে। ফলে একটি ব্যক্তির প্রাধান্য একটি সংস্থার জন্য, বিশেষ করে অপেশাদার সংস্থা বা সংগঠনের জন্য অত্যাবশ্যক। কারণ তিনি যা যা পারেন, তিনি যা যা করেন, তিনি যা যা করব বলে ভেবে রেখেছেন তা কেউ করে না, পারে না। এইখানে বিরোধ তৈরি হয়। বিশেষ করে বিরোধটি বাধে প্রায় সমসাময়িকদের মধ্যে, প্রায় সমসাময়িক এবং প্রায় সর্বক্ষমতা সম্পন্ন এদের মধ্যে। আমি যাদের উদাহরণ দিলাম সমস্ত ঘটনা একই। আরেকটি কারণে বিরোধ বাধে, সেটি নারীকে নিয়ে। এমনও নাট্যদল রয়েছে নারীকে কেন্দ্র করে দল ভেঙে গিয়েছে। কারণ যিনি সুপিরিয়ার মোস্ট, নির্দেশক, নাট্যকার এবং সমস্ত কিছু দায়িত্ব বহন করেন, তিনি একটি নারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্বন্ধ তৈরি করলেন যার প্রতি আর এক সমসাময়িকের দুর্বলতা আছে। এখানে বিরোধ হয় এবং দল আর মাথা তুলে দাঁড়াতে পারে না। যেমন করে আজ আপনি পিএলটির সেই উপস্থাপনা দেখতে পাবেন না, কারণ তার যে মহারথী উৎপল দত্ত তিনি আর নেই। অন্য কোন নাট্য দলের সেই উপস্থাপন দেখতে পাবেন না যেখানে মহারথী বাদ পড়ে গেছে। শম্ভু মিত্র যখন বসে যান বহুরূপী থেকে, তারপর বহুরূপী এমন কোনো প্রযোজনা করতে পারে না যা জাতীয় স্তরে মাথা তুলতে পারে বা আন্তর্জাতিক স্তরে। কারণ আন্তর্জাতিক স্তরে নাট্য অভিনয় বা নাট্য নির্দেশনায় শ্রী শম্ভু মিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয় ছিল। আমি দৃষ্টান্ত উদাহরণ দিতে চাইছি না। আমরা যারাই বলি যে ব্যক্তির গুরুত্ব প্রধান হতে পারে না, হওয়া উচিত নয়, গণতন্ত্র অত্যন্ত স্বাস্থ্যকর, তারা ভুলে যায় যে গণতন্ত্র তখনই স্বাস্থ্যকর যখন গণতান্ত্রিক মানুষগুলো গণতন্ত্রকে বুঝবার এবং মেনে নেবার সামর্থ্য রাখবে। ভারতবর্ষ বড় গণতান্ত্রিক দেশ, অসফল গণতন্ত্র। এখানে 60% জন অশিক্ষিত নিরক্ষর, তারা গণতন্ত্রের কি বুঝবে? তারা তাদের মৌলিক কর্তব্য এবং দায়িত্ব, অধিকার কি বুঝবে? কিছুই বোঝে না। এতো তো আমরা দেখতে পাচ্ছি, গ্রামগঞ্জে তো বটেই, শহরেও তারা কিচ্ছু বোঝে না। তারা শুধু নেতাদের কথায় প্ররোচিত হয় এবং ঝাঁপিয়ে পড়ে এবং মরে। এই তো আমাদের দেশের চেহারা। সুতরাং গণতন্ত্র সব ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। গণতন্ত্রের ত্রুটি আছে, একনায়কতন্ত্রের ত্রুটি আছে। কোনটি কতটা বেশি কতটা কম সেই আলোচনা আমরা যাচ্ছি না, সেটা অন্য বিষয়, ওটা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়, পলিটিক্যাল সায়েন্সের বিষয়, সেটা তো আমরা যাচ্ছি না। আমরা শুধু এইটুকু বলতে চাইছি যে যারা দাবি করেন ব্যক্তি নয় সংগঠন প্রধান, তারা বোধহয় কোনো সংগঠনে কোনোদিনও কাজ করেননি। অনেক সময় শুনতে পাওয়া যায় এগুলো, কোনো সংগঠনে বোধহয় কাজ করেননি। কাজ করলেই বুঝতে পারতেন সেই সংগঠনটি চালায় একটি লোক, তারই মাথার গ্রে ম্যাটার থেকে বুদ্ধি আসে, পরিকল্পনা আসে এবং তারই আইকিউতে ওই সংগঠনটি চলে, আর কেউ বয়ে নিয়ে যাবার নেই। যেমন ধরুন উদাহরণ নিই, ধীরুভাই আম্বানি মারা গেছেন। অত বড় একটা ধনী পরিবার, নিম্ন মধ্যবিত্ত নয়, উচ্চ মধ্যবিত্ত নয়, একটা ধনী শ্রেষ্ঠ পরিবার,
ধীরুভাই আম্বানি মারা গেছেন। রথে যিনি সারথি ছিলেন আম্বানি গ্রুপের, তার রথচালক চলে গেছেন। ফল কি হয়েছিল? দু ভাই আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। ধরে রাখতে পারেনি ধীরুভাইয়ের সেই ইন্ডাস্ট্রি। একজনের পতন ঘটেছে খুব সাংঘাতিক ভাবে, আর একজন টিকে গিয়েছে ভালো মতোই। কিন্তু ধীরুভাই আম্বানি যা করে গেছেন, রতন টাটা যদি মারা যান, তাই টাটা কোম্পানির কি ভবিষ্যৎ হবে আমরা জানি না। ব্যক্তির গুরুত্ব থাকেই, শুনতে ভালো লাগুক বা মন্দ লাগুক, একজনকে পুরো দায়িত্ব বহন করতে হয় এবং তাকে উপরিবর্তী বলে মেনে নিতে হয়। সে যদি ঘোরতর কোনো অন্যায় করে, আইন বিরুদ্ধ কাজ করে, দলের পক্ষে অত্যন্ত ক্ষতিকর কিছু করে, সেটা পৃথক বিষয়। কিন্তু যতদিন তিনি তা না করছেন, ততদিন কাজের স্বার্থে, মানের স্বার্থে, গুণের স্বার্থে তাকে মেনে নিতে হয় এবং তার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হয়, সম্পূর্ণ। তবেই একটি সংস্থা বা সংগঠনের শ্রীবৃদ্ধি। গণতন্ত্র কোনো কাজের কথা নয়। আজকে এই পর্যন্তই বিদায় নেব। যদি আপনাদের এইসব কথা ভালো লাগে, এই কথাবার্তা ভালো লাগে, যদি মনে হয় খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, এই আলোচনা পূর্বে কখনো আপনি শোনেননি বা করেননি, যদি মনে হয় তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং যাদেরকে শেয়ার করলেন তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন। আর যদি বিরুদ্ধ কথা থাকে প্রচুর লিখবেন কমেন্ট বক্সে, প্রচুর লিখবেন। শুধুমাত্র আমি তো বয়স্ক মানুষ, আবার আমি একজন শিক্ষক, শালীনতা বজায় রেখে আজ বিদায় নিচ্ছি। নমস্কার।